ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় অবজেক্টিভ ইংলিশ যারা প্রতি বছরে ছেড়ে আসো অথবা আন্দাজে ঠিক করো, তাদের জন্য এই অবজেক্টিভ ইংলিশের ইবুকটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ অবজেক্টিভ ইংলিশের এই ইবুকের মধ্যে যে 1000 এমসিকিউ দেওয়া আছে, সেটি যদি তোমরা সঠিকভাবে প্র্যাকটিস করে যাও, তাহলে ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় 25-এর মধ্যে অনায়াসে তোমরা 17+ স্কোর করতে পারবে। ই বুকসটি একেবারে লেটেস্ট প্যাটার্নের উপরে তৈরি করা হয়েছে, রিসেন্টলি আপডেট করা আছে, এবং এখানে 1000 এমসিকিউ 40টা সেটের মাধ্যমে কমপ্লিট করা আছে। এই ইবুকে মোট পেজের সংখ্যা 90টি। যারা ডব্লিউবিসিএস প্রিলিমসের পরীক্ষা আরও বেটারভাবে করতে চাইছো এবং ইংলিশটাকে সঠিকভাবে প্রস্তুতি নিতে চাইছো, তারা আমাদের এই ইবুকটি সংগ্রহ করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে পেমেন্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেমেন্ট করে আমাদের এই ইবুকটি নিজেদের কাছে রেখে দাও প্রিপারেশনের জন্য। এবং আজকের ক্লাসটি আমাদের এই অবজেক্টিভ ইংলিশের ইবুক থেকে করানো হয়েছে। চলো আজকের ক্লাসটি আমরা সম্পূর্ণভাবে দেখে নিই। নমস্কার বন্ধুরা, এমএইচ এডুকেশন ল্যাবে আপনাদের সকলকে স্বাগত। আগত ডাব্লিউবিসিএস পরীক্ষার কথা মাথায় রেখে যে ইংলিশের মক টেস্টের সিরিজ শুরু করেছে এমএইচ এডুকেশন ল্যাব, আজ সেই ইংলিশ মক টেস্ট সিরিজেরই আমি আপনাদের 15তম ক্লাসটি দেব। এর আগে আমি অলরেডি 14টি ক্লাস আপনাদের দিয়ে দিয়েছি। তো আজকে এই 15তম অংশে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি আপনাদেরকে ডিসকাস করে দেবো, যেগুলো কিন্তু আগত বিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা বলে রাখা ভালো যে যাই পড়ুন না কেন ইংলিশের, এই সেটগুলো যে আমরা দিচ্ছি, এই সেটগুলো কিন্তু একবার হলেও আপনারা একটু চোখ বুলিয়ে যাবেন, কারণ এখান থেকে আপনারা কিন্তু অনেক কিছু পেয়ে যেতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি আজকের এই 15তম ক্লাসটি। বন্ধুরা দেখুন, ডিরেকশন 1, 2, 3 বলছে fill in with suitable preposition। প্রথমটি দেখুন বলেছে the reward was not commensurate dash the work done by us। এখানে যে প্রিপোজিশনটি বসবে, commensurate এর পরে with প্রিপোজিশন বসে, অর্থাৎ এখানে যে অ্যান্সারটি হবে commensurate with। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা খুব প্রবল। The reward was not commensurate with the work done by us। অর্থাৎ বাংলাটা কি হলো? বাংলাটা হলো আমরা যে কাজটি করেছিলাম তার সঙ্গে পুরস্কারটির কোনো সামঞ্জস্য ছিল না। তাহলে commensurate with মানে কি? সামঞ্জস্য। বোঝা গেল কি বললাম? তাহলে আমরা যে কাজটি করেছিলাম তার সঙ্গে পুরস্কারটির কোনো সামঞ্জস্য ছিল না। তাহলে commensurate এর পরে with প্রিপোজিশন বসবে। 2 নম্বরটিতে দেখুন বলেছে such remarks are certainly derogatory dash your reputation। এখানে যে প্রিপোজিশনটি বসবে derogatoryর পরে মনে রাখবেন বন্ধুরা to প্রিপোজিশন বসে, অর্থাৎ derogatory to। আপনাদের কিন্তু এইভাবে মুখস্থ রাখতে হবে, commensurate with derogatory to। তাহলে derogatoryর পরে to প্রিপোজিশন বসবে। তাহলে বাংলাটা কি হলো? বাংলাটা হলো এই জাতীয় মন্তব্যগুলি তোমার সম্মানের পক্ষে অপমানজনক। এই জাতীয় মন্তব্যগুলি তোমার সম্মানের পক্ষে অপমানজনক। বোঝা গেল? তাহলে ডিরোগেটরি টু মানে কি? ডিরোগেটরি টু মানে হলো অপমানজনক। তাহলে ডিরোগেটরি টু মানে হলো অপমানজনক। বোঝা গেল? তাহলে এই জাতীয় মন্তব্যগুলো, সার্চ রিমার্কস, এই জাতীয় মন্তব্যগুলি তোমার সম্মানের ক্ষেত্রে বা সম্মানের পক্ষে অপমানজনক। তাহলে ডিরোগেটরি টু মানে কি হলো? অপমানজনক। তাহলে ডিরোগেটরির পরে টু প্রিপোজিশন বসবে। বোঝা গেল? 3 নম্বরটি দেখুন বলেছে our tragic experience in the recent past provides an index dash the state of lawlessness in this region। তাহলে এখানে ইন্ডেক্সের পরে মনে রাখবেন বন্ধুরা অফ প্রিপোজিশন বসে। ইন্ডেক্স অফ, ইন্ডেক্স অফ মানে কি? সূচক বা ধারণ। বোঝা গেল? ধারণা। তাহলে ইন্ডেক্স অফ মানেটা কি হলো? পুরোটা ইন্ডেক্স অফ মানে হলো সূচক বা ধারণা। বোঝা গেল? আমি বাংলাটা আপনাদের পড়ে দিই। সেটা হচ্ছে অতীতের সাম্প্রতিক ভয়াবহ অভিজ্ঞতা রাজ্যের এই অঞ্চলের অরাজকতা সম্পর্কে আমাদের একটি সূচক বা ধারণা দেয়। ললেসনেস মানে হচ্ছে অরাজকতা। অরাজকতা, এই বাংলাগুলো কিন্তু আপনাদের জেনে রাখা অতি অবশ্যই দরকার, কারণ যত আপনি স্টক অফ ওয়ার্ড শিখতে পারবেন তত আপনার পক্ষে লাভজনক হবে। তাহলে our tragic experience in the recent past provides an index of the state of lawlessness in this region। অর্থাৎ ইন্ডেক্স অফ মানে সূচক বা ধারণা। তাহলে বাংলাটা কি হলো? যে অতীতের সাম্প্রতিক ভয়াবহ অভিজ্ঞতা রাজ্যের এই অঞ্চলের অরাজকতা সম্পর্কে আমাদের একটি সূচক বা ধারণা দেয়। তাহলে এখানে ইন্ডেক্সের পরে অফ প্রিপোজিশন বসবে। বোঝা গেল? আর ডিরোগেটরির পরে
টু প্রিপোজিশন বসবে, আর কমেন্সুরেটের পরে উইথ প্রিপোজিশন বসবে। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা, ডিরেকশন 4 to 7 দেখুন আছে। In these questions, 4 alternatives are given for idiom and phrase given in the underline in the sentence. অর্থাৎ আন্ডারলাইন করা আছে একটা সেন্টেন্সের মধ্যে। চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়ম অর ফ্রেজ। অর্থাৎ ইডিয়ম আর ফ্রেজ, ইডিয়ম বা ফ্রেজ দিয়ে আমাকে এটা করতে হবে। তাহলে দেখুন এখানে যে আন্ডারলাইন করাটা আছে, এই আন্ডারলাইনের অ্যাকচুয়াল মানেটা কি সেটা আমাকে বার করতে হবে। এটা কিন্তু একটা ইডিয়ম বা ফ্রেজ। এখানে দেখুন 4 থেকে 7 বলেছে, আমি এই অংশে 4 and 5 করাবো। পরবর্তী অংশে আমি 6, 7 আলোচনা করছি। 4 নম্বরটি দেখুন, বলেছে হি ইজ অ্যাজ হার্ড অ্যাজ নেল, নেভার মুভড বাই এনিথিং। বাংলাটা কি হলো তাহলে? বলছে হি ইজ অ্যাজ হার্ড অ্যাজ নেল, নেভার মুভড বাই এনিথিং। বলছে সে এতটাই আবেগ শূন্য যে সে কিছুতেই নড়ে না। তাহলে এই অ্যাজ হার্ড অ্যাজ নেল মানে হলো, অ্যাজ হার্ড অ্যাজ নেল মানে হলো আবেগ শূন্য, আবেগ শূন্য। তাহলে আবেগ শূন্য, এখানে 4টে অপশন দিয়েছে, কোনটা ঠিক দেখুন। বলেছে হার্ড ওয়ার্কিং, হবে না। ফিজিক্যালি স্ট্রং, হবে না। এটা হচ্ছে টাফ, টাফ মানে কি? টাফ মানে হচ্ছে শক্ত, তারপরে হচ্ছে শ্রম সাধ্য, আর হচ্ছে অদম্য। এইগুলো হচ্ছে মানে, আপনারা কিন্তু মানেগুলো লিখে নিন, কারণ এটা কিন্তু আপনাদের পক্ষে যত স্টক অফ ওয়ার্ড জানবেন আপনাদের পক্ষে ততটাই হেল্পফুল হবে। আর ইমোশনলেস মানে হচ্ছে আবেগ শূন্য, আবেগ শূন্য। তাহলে এখানে যেটি কি আছে, অ্যাজ হার্ড অ্যাজ নেল, আমি কি বললাম? অ্যাজ হার্ড অ্যাজ নেল মানে আবেগ শূন্য। তাহলে এখানে তার অ্যাকচুয়াল মানেটা কোনটা দাঁড়াচ্ছে? বি ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ ইমোশনলেস, অর্থাৎ আবেগ শূন্য। বোঝা গেল? 5 নম্বরটিতে আসুন। বলেছে আই উইল ডু দ্য ওয়ার্ক ইফ আই এম অ্যালাউড এ ফ্রি হ্যান্ড ইন দ্য চয়েস অফ ম্যাটেরিয়ালস। এ ফ্রি হ্যান্ডের নিচে আন্ডারলাইন করা আছে, এটা একটা ইডিয়মস যেটার মানেটা আমাকে করতে হবে। তাহলে কি আছে বাংলাটা আমি বলে দিই। বলছে আমি কাজটি করব, আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব ইফ, যদি উপাদান নির্বাচনের ক্ষেত্রে আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দেয়া হয়। তাহলে ফ্রি হ্যান্ড মানে কি? সম্পূর্ণ স্বাধীনতা দেয়া। বোঝা গেল? ফ্রি হ্যান্ড মানে সম্পূর্ণ স্বাধীনতা। তাহলে সম্পূর্ণ স্বাধীনতার ক্ষেত্রে এখানে যে 4টে অপশন দিয়েছে দেখে নিই তো কোনটা আছে। বলেছে কমপ্লিট লিবার্টি, কমপ্লিট লিবার্টি মানে পূর্ণ স্বাধীনতা। তাহলে এখানে এ হবে ইজ দ্য রাইট আনসার। তাহলে এ ফ্রি হ্যান্ড মানে কমপ্লিট লিবার্টি, অর্থাৎ পূর্ণ স্বাধীনতা। অ্যান্ড এক্সপেন্স অ্যাকাউন্ট হবে না, অ্যান্ড টু এমপ্লয় মেন টু ওয়ার্ক হবে না, আনলিমিটেড ফান্ড এটিও হবে না। তাই যেটি হবে সেটি হলো কমপ্লিট লিবার্টি। কমপ্লিট লিবার্টি মানে কি? পূর্ণ স্বাধীনতা, যেটি আপনাকে এখানে দিয়েছে। পরবর্তী 6 আর 7 আসুন। বন্ধুরা দেখুন, আগের অংশে আমি 4 and 5 করিয়ে দিয়েছি, তো এই অংশে দেখুন 6 আর 7টি আছে। বলেছে 6 নম্বরটি দেখুন। বলেছে হি লেজ আউট 50% of his income on bonds and shares। অর্থাৎ লেজ আউটের নিচে আমার আন্ডারলাইন করা আছে, এর মানেটি কি? বাংলাটা হচ্ছে সে তার আয়ের 50% বা 50% বন্ড ও শেয়ারের উপর খরচ করে। তাহলে লেজ আউট মানে হচ্ছে খরচ করা, খরচ করা। বোঝা গেল? খরচ করা। তাহলে এখানে কোনটা হবে? অ্যালটস। অ্যালটস মানে কি? স্থিরভাবে বা বরাদ্দ করা, স্থির করা বা বরাদ্দ করা, স্থির করা বা বরাদ্দ করা হলো। ডিস্ট্রিবিউট মানে কি? বিতরণ, বিতরণ করা। ডোনেটস মানে কি? দান করা। আর স্পেন্ডস মানে কি? অতিবাহিত করা বা খরচ করা। তাহলে খরচ করা, এখানে খরচ করা হবে। তাহলে এখানে হবে ডি ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ লেজ আউটের মানেটা হচ্ছে, লেজ আউটের মানেটা হচ্ছে স্পেন্ডস বা খরচ করা। লেজ আউট মানে খরচ করা, স্পেন্ডস মানে হচ্ছে খরচ করা। বোঝা গেল? 7 নম্বরটি দেখুন। বলেছে হি টার্নড এ ডিভ ইয়ার, ভীষণ ইম্পর্টেন্ট, টু হিজ পেরেন্টস অ্যাডভাইস। বলছে হি টার্নড এ ডিভ ইয়ার টু হিজ পেরেন্টস অ্যাডভাইস। অর্থাৎ বাংলাটা হচ্ছে সে তার বাবা মার পরামর্শে কোনো কর্ণপাত করলো না। তাহলে হি টার্নড এ ডিভ ইয়ার, তাহলে ডিভ ইয়ার মানে কোনো কর্ণপাত না করা, কর্ণপাত না করা, বা আপনি বলতে পারেন না মানা, না মানা, কিছুতেই না মানা, এটাকে হচ্ছে ডিভিয়ার বলে। তাহলে এখানে কি আছে? লিসেন কেয়ারফুল, হবে না। রিফিউজ টু ওবে, রিফিউজ টু ওবে মানে কি? রিফিউজ টু ওবে মানে হচ্ছে মানে না মানা, কোনো কিছু না মানা, কোনো কিছু না মানা, রিফিউজ টু ওবে। তাহলে এখানে যেটি ডিভিয়ার, ডিভিয়ার মানে কর্ণপাত না করা বা না মানা, এই ধরনের। কারণ আমাকে কি বলেছে জিনিসটা? বলেছে সে তার বাবা মার পরামর্শে কর্ণপাত করলো না। তার মানে কি? কর্ণপাত না করা মানে মানলো না। তাহলে রিফিউজ টু ওবে অর্থাৎ কোনো কিছু না মানা।
তাহলে বি হবে ইজ দ্য রাইট আনসার। তাহলে ডিভিআর এর মানেটা কি? রিফিউজ টু ওবে। অ্যাটেন্টিভলি মানে কি? অ্যাটেন্টিভলি মানে মনোযোগ সহকারে, বি হিল মানে হচ্ছে বড় সাহায্য, আর লিসেন কেয়ারফুলি মানে হচ্ছে যত্ন করে যেটা আর কি শোনা, লিসেন কেয়ারফুলি। তাহলে কোনোটি হবে না, এখানে যেটি হবে রিফিউজ টু ওবে, অর্থাৎ কোনো কিছু না মানা। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 8 নম্বরটি দেখুন বলেছে হুইচ অফ দ্য বিলো গিভেন ওয়ার্ড স্পেল কারেক্টলি। নিচে যে ওয়ার্ডগুলো দেয়া আছে এখানে কোন বানানটি সঠিকভাবে দেয়া আছে। দেখুন এখানে যেটি দেয়া আছে সঠিকটি আমি বলছি, কারণ এইটি আমি আমাদের যে মক টেস্ট এতগুলো করেছি, আমি এই প্রথম অংশে আমি কারেক্টলি স্পেলড ওয়ার্ড এই জিনিসগুলো এনেছি, কারণ সব ধরনের আপনাদের আমি করিয়ে রাখবো, কারণ কি আসবে কিছু বলা যায় না, কারণ এটি কোনো বছরই WBCS এ আসে না, হয়তো দিয়ে দিতেও পারে নতুন সংযোজন। আগের বছরে যেমন কিছু গ্রামার, ন্যারেশন, ভয়েস এগুলো দিয়ে দিয়েছিল, সেরকম এবারের কিছু সংশোধন হয়তো এটাও দিয়ে দিতে পারে, সুতরাং এটিও করে রাখুন। যেই কোশ্চেনটি সব পরীক্ষায় বেশি আসে, ছাত্রদের মধ্যে বেশি গুলিয়ে দেয়, সেইটাকেই আমি এখানে নিয়েছি। কি আছে? ফ্যাক্সিমাইল। ফ্যাক্সিমাইল মানে হচ্ছে অনুলিপি, এটা হচ্ছে এখানে সঠিক ওয়ার্ডটি দেয়া আছে, অর্থাৎ অনুলিপি। বোঝা গেল? তাহলে এটিও হবে না, এটিও হবে না, এটিও হবে না, তাহলে যেটি হবে ফ্যাক্সিমাইল, অর্থাৎ FACSIMILE। ভেঙে ভেঙে উচ্চারণ করুন, ফ্যাক ফিএসি ফ্যাক, সি ফ্যাক্সি, MILE মাইল, ফ্যাক্সিমাইল। বোঝা গেল? 9 নম্বরটি দেখুন বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলেছে শি ইউজুয়ালি ড্যাশ দ্য বেবি ডাউন ফর স্লিপ অ্যাট দিস টাইম। এখানে আমি সঠিক উত্তরটি বলছি, তারপরে আমি ডিসকাস করে দেবো কেন এটি হচ্ছে, কারণ এই ধরনের খুব কনফিউশন কোশ্চেনগুলি কিন্তু BCS এ দেয়। এখানে কি আছে? যেটি হবে উত্তরটি সেটি হবে লেজ, অর্থাৎ LAYS, লেজ। অর্থাৎ শি ইউজুয়ালি লেজ দ্য বেবি ডাউন ফর স্লিপ অ্যাট দিস টাইম, অর্থাৎ সে সাধারণত এই সময় শিশুটিকে শোয়ায়। সে সাধারণত এই সময় শিশুটিকে শোয়ায়। এইবার ঘটনা হচ্ছে এই লাইটটা হবে না আর লে হবে না। ঘটনা যেটা ছাত্ররা যেটা করে সেটা হচ্ছে লাইস করে ফেলে, ম্যাক্সিমাম ছাত্ররা করে দেয় লাইস, কিন্তু এটি কিন্তু ভুল। কেন আমি বলে দিচ্ছি। সি ইউজুয়ালি দ্য বেবি লেজ দ্য বেবি ডাউন ফর স্লিপ অ্যাট দিস টাইম, এখানে কে বাচ্চাটিকে শোয়াচ্ছে? সে, অর্থাৎ সি এখানে কি? সাবজেক্ট। তাহলে সি এখানে হচ্ছে সাবজেক্ট। সি মানে সে কাকে শোয়াচ্ছে? বেবিকে শোয়াচ্ছে, অর্থাৎ বাচ্চাকে শোয়াচ্ছে। তার মানে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে সি, অবজেক্ট হচ্ছে কি? বেবি, দ্য বেবি। তাহলে সাবজেক্ট যখন অবজেক্টের ওপর ক্রিয়া করে, মানে কোনো কিছু কাজ করে অবজেক্টের ওপর, সেই ক্ষেত্রে লেজ হয়। বোঝা গেল কি বললাম? অর্থাৎ সে, এখানে সে হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট তো নিজে শুচ্ছে না। যদি সাবজেক্ট সি, মনে করুন এটা সি, সে যদি মনে করুন এটা একটা তক্তা আছে, সে যদি নিজেই শুয়ে পড়তো এখানে ফ্ল্যাট হয়ে, তাহলে আমি বলতাম অবশ্যই লাইস। কিন্তু এখানে তো সে নিজে শুচ্ছে না, সে বাচ্চাটিকে শোয়াচ্ছে, অর্থাৎ কি? অবজেক্টকে। অর্থাৎ এখানে বেবি হতে পারে, এখানে বই হতে পারে, এখানে ক্যান্ডেল হতে পারে, যাই হোক না কেন, মনে রাখবেন সাবজেক্ট যদি অবজেক্টের ওপর কোনো কাজ করে তাহলে সেই ক্ষেত্রে লেজ হবে, আর যদি সাবজেক্ট নিজেই কোনো কিছু করে তাহলে সেই ক্ষেত্রে লাইজ হবে। যেমন এখানে বলেছে সে সাধারণত বাচ্চাটিকে শোয়াচ্ছে, তার মানে কি? বাচ্চাটিকে শোয়াচ্ছে কে? সে। তাহলে সাবজেক্ট অবজেক্টকে শোয়াচ্ছে, তাহলে অবজেক্টকে যদি শোয়ায় তাহলে সেই ক্ষেত্রে হবে লেজ, আর যদি সাবজেক্ট যদি নিজেই শুয়ে পড়তো, নিজেই শুতো, তাহলে সেই ক্ষেত্রে হতো লাইজ। এই কনফিউশনটা মাথার মধ্যে ছাত্রদের থাকে, এটি আপনারা ক্লিয়ার করে নেবেন। বোঝা গেল কি বললাম? তাহলে মনে রাখবেন সাবজেক্ট যদি অবজেক্টের উপর কাজ করে সেই ক্ষেত্রে হবে লেজ, আর সাবজেক্ট যদি নিজেই শুয়ে পড়তো তাহলে সেই ক্ষেত্রে হতো লাইজ। বোঝা গেল কি বললাম? 10 নম্বরটি দেখুন বলেছে ফাইন্ড দ্য অড ওয়ার্ড আউট। এইগুলো কিন্তু ভীষণ দেয়। কন্টেন্ট, আপসেট, উইলিং এন্ড গ্র্যাটিফাইড, এই জিনিসটা করতে গেলে এখানে বলেছে কোনটা অড। এই জিনিসটা করতে গেলে আপনার ইংলিশের স্টক অফ ওয়ার্ডের ওপর আপনার যথেষ্ট দখল রাখতে হবে, না হলে এই জিনিসগুলো কিন্তু আপনি করতে পারবেন না। এই জন্য আমি প্রতিটা জিনিস ধরে ধরে আমি আপনাদের বাংলা করিয়ে দেওয়ার চেষ্টা করি, মানে কারণ পরীক্ষার সময় আপনাকে ওখান থেকে অড ওয়ান আউটও দিতে পারে, আইদার ইংলিশে দিতে পারে, এবং এটি জিআই এরও কিন্তু একটা পার্ট, জিআইতেও এখন কিন্তু এই ধরনের ইংলিশ কিন্তু দিয়ে দিচ্ছে, মাথায় রাখবেন। তো দেখুন ফাইন্ড দ্য অড ওয়ান আউট বলেছে কন্টেন্ট, আপসেট, উইলিং অ্যান্ড গ্র্যাটিফাইড, এই চারটে দেয়া আছে। এখানে কোনটি হচ্ছে সঠিক সেটি আমাকে, এখানে অড কোনটা আছে সেটা হচ্ছে আমাকে বার করতে হবে। কন্টেন্ট মানে জেনে রাখুন, কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট বা স্যাটিসফাইড হওয়া। তাহলে কন্টেন্ট মানে কি?
তাহলে কন্টেন্ট মানে হলো সন্তুষ্ট বা স্যাটিসফাইড হওয়া। বোঝা গেল? আপসেট মানে কি? আপসেট মানে মর্মাহত। আপসেট মানে মর্মাহত। আচ্ছা, উইলিং মানে কি? ইচ্ছুক বা রাজি। উইলিং মানে কি? উইলিং মানে ইচ্ছুক বা রাজি। গ্র্যাটিফাইড মানে কি? গ্র্যাটিফাইড মানে হলো তৃপ্ত বা ধন্য। তৃপ্ত বা স্যাটিসফাইড বা গণ্য বা ধন্য, সরি গণ্য না, ধন্য। বোঝা গেল কি বললাম? তাহলে কন্টেন্ট মানে কি হলো? সন্তুষ্ট বা স্যাটিসফাইড হওয়া। উইলিং মানে কি? উইলিং মানে ইচ্ছুক বা রাজি। গ্র্যাটিফাইড মানে কি? তৃপ্ত বা স্যাটিসফাইড হওয়া। ঘটনা হচ্ছে আপসেট মানে জিনিসটা একটু আলাদা হয়ে গেছে, এটি মর্মাহত। তাহলে কন্টেন্ট যেটা সেটা হচ্ছে সন্তুষ্ট বা স্যাটিসফাইড হওয়া। তাহলে কোনো কিছু যখন স্যাটিসফাইড হয়, জিনিসটা কিরকম একটা সেন্সে দিয়েছে দেখুন, বলেছে স্যাটিসফাইড। স্যাটিসফাইড হওয়া মানে কেউ কোনো কিছুতে সন্তুষ্ট হওয়া। তাহলে কোনো কিছুতে সন্তুষ্ট হওয়া মানে কি? সেটা তাহলে তার প্লাস পজিটিভ দিকটা ডিনোট করছে। আবার উইলিং মানে ইচ্ছুক, সে কোনো কিছুতে রাজি হয়ে গেছে, তার মানে সেটাও তার একটা পজিটিভ দিক। আবার গ্র্যাটিফাইড মানে কন্টেন্ট মানে কি বললাম? কন্টেন্ট মানে কোনো কিছুতে স্যাটিসফাইড হওয়া বা সন্তুষ্ট হওয়া। তাহলে কন্টেন্ট মানে যে সন্তুষ্ট হওয়া বা স্যাটিসফাইড হওয়া, এটা তাহলে তো কোনো, এটা তো একটা পজিটিভ দিক, এটা তো কোনো একটা পজিটিভ সাইন বা পজিটিভ ভাবকে ডিনোট করছে। আবার উইলিং মানে হচ্ছে কোনো কিছু ইচ্ছুক বা রাজি, সেটাও কিন্তু একটা কোনো কিছুতে রাজি হওয়া, সেটাও একটা পজিটিভ সেন্সকে ডিনোট করছে। আবার গ্র্যাটিফাইড মানে স্যাটিসফাইড বা তৃপ্ত বা ধন্য, সেটাও কিন্তু একটা পজিটিভ সাইনকে ডিনোট করছে। তাহলে দেখুন সবকটাই কিন্তু যে কন্টেন্ট, উইলিং আর গ্র্যাটিফাইড সবকটাই কিন্তু একটা পজিটিভ সেন্সকে ডিনোট করছে। কিন্তু আপসেটটা দেখুন বলেছে, আপসেটটা বলেছে মর্মাহত হওয়া। এটা কিন্তু কোনো সন্তুষ্ট নয়, রাজি নয়, কিছুটা মর্মাহত, তার মানে এটা নেগেটিভ সেন্সকে ডিনোট করছে। মানে মর্মাহত হওয়া মানে কিছুটা নেগেটিভ সেন্সে। তাহলে এখানে যেটি হবে অড ওয়ান, আপনাকে বলেছে অড, তাহলে এই তিনটে কন্টেন্ট, উইলিং, গ্র্যাটিফাইড সবকটা একই, অর্থাৎ সবকটাই পজিটিভ সেন্স ডিনোট করছে, কিন্তু আপসেটটা করছে কি নেগেটিভ সেন্স। তাহলে এখানে যেটি হবে অড ওয়ান, সেটা হলো আপসেট ইজ দ্য রাইট অ্যান্সার। এই ধরনের জিনিসগুলো কিন্তু দেয়, এবং এইটি যে করতে গেলে আপনাদের কিন্তু এই মানে ইংলিশের স্টক অফ ওয়ার্ডের উপর কিন্তু আপনাদের যথেষ্ট দখল থাকতে হবে। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 11 নম্বরটি দেখুন, বলেছে আউট অফ দ্য গিভেন অপশনস হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন প্রভাব। অর্থাৎ আপনাকে কিন্তু এই মিনিংটি করতে হবে। এখানে একটা প্রভাব দেওয়া আছে, কি দেওয়া আছে পড়ে নি। পিপল হু লাইভ ইন গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোনস। বলছে কি, যেসব মানুষেরা কাঁচের বাড়িতে থাকে তাদের অন্যের দিকে ঢিল ছোড়া উচিত নয়। এটা হচ্ছে প্রভাব। তাহলে এর মানেটা যেটি দাঁড়াচ্ছে, তার মানে যে ঢিল, একটা বাড়ি মনে করুন বলছে যে যারা কাঁচের বাড়িতে থাকে তারা যে ঢিলটা, তার তো কাঁচের বাড়ি, সে কাউকে মনে করুন ঢিলটা ছুড়লো, ঢিল ছোড়া উচিত নয়, ঢিল ছুড়লো, তাহলে স্বাভাবিকভাবে সে যদি ঢিলটা ছোড়ে অনুরূপভাবে তার দিকেও ঢিলটা অন্য কেউ ঢিল ছুড়বে। অর্থাৎ তার তো কাঁচের বাড়ি, তার তো সেফ নয়, তাহলে সে কাঁচের বাড়িটা ভেঙে যেতে পারে। তাহলে এটা বলছে যে কাউকে ক্রিটিসাইজ করা উচিত নয় যদি সে নিজেই তো পারফেক্ট যদি না হয়। তার মানে সে যে ঢিলটা ছুড়লো তার বিনিময়ে অন্য কেউ ঢিলটা তার বাড়িতে ছুটতে পারে। এবার তার বাড়িতে যে ঢিলটা যখন ছুটবে তার তো কাঁচের বাড়ি, সে তো নিজেই তো সেফ নয়, নিজেই তো নির্ভুল, তাহলে সেটা সে কি করে অন্যকে আবার ঢিল মারতে যাবে। সুতরাং এটার যেটা মানেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ডু নট ক্রিটিসাইজ আদার পিপল ইফ ইউ আর নট পারফেক্ট ইয়োরসেলফ। অর্থাৎ অন্যকে দোষারোপ করা উচিত নয় যদি তুমি নিজেই নির্ভুল না হও। অর্থাৎ সি হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল কি বললাম? অর্থাৎ কাঁচের বাড়ি থেকে যারা থাকে তাদের অন্যকে ঢিল মারা উচিত। তার মানে কি, সে অন্যকে যখন ঢিল মারবে তাহলে কাঁচের বাড়িতে অন্যকেও ঢিল মারতে পারে। তাহলে তার বাড়িটা যে কাঁচে, সে তো ঢিল যখন মারবে অপর কেউ, তাহলে তার বাড়িটাও তো ভেঙে যাবে, তার তো কাঁচের বাড়ি ভেঙে যেতে পারে। তাহলে কাঁচের বাড়িতে যখন, তাহলে সে যখন নিজেই ঠিক না, তার তো কাঁচের বাড়ি, সে তো নিজেই সেফ নয়, নিজেই তো সে নির্ভুল, তাহলে সে আবার অন্যকে ঢিল মারছে। তো সেটাই বলছে ডু নট ক্রিটিসাইজ আদার পিপল ইফ ইউ আর নট পারফেক্ট ইয়োরসেলফ। অর্থাৎ অন্যকে দোষারোপ করা উচিত নয় যদি তুমি নিজেই নির্ভুল না হও। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা 11 নম্বরটি দেখুন, বলেছে এ সেন্টেন্স উইথ অ্যান আন্ডারলাইন ফ্রেজাল ভার্ব ইজ গিভেন বিলো। আউট অফ দ্য ফোর অপশনস চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ফ্রেজাল ভার্ব। নিচে যে আন্ডারলাইন করা আছে এটা একটা ফ্রেজাল ভার্ব কল্ড অফ। এটার মানেটা কি, এক্সাক্ট মিনিংটা, সেটা কোন জায়গায় এই কল্ড অফের জায়গাটা কি বসবে সেটা আপনাকে ওখান থেকে বলতে হবে। বলেছে দ্য পুলিশ হ্যাভ কল্ড অফ
দ্য সার্চ ফর দ্য মিসিং চাইল্ড আনটিল ডাউন টুমোরো। বলছে পুলিশ কাল ভোর পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধান বন্ধ করে দিয়েছে। কি বললাম? পুলিশ কাল ভোর পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধান বন্ধ করে দিয়েছে। তাহলে কল্ড অফ মানে কি? স্থগিত করে দেয়া, স্থগিত করে দেয়া। তাহলে কল্ড অফ মানে স্থগিত করে দেয়া, মানে ক্যান্সেল করে দেয়া। তাহলে এখানে কোনটি অপশন আছে? এ ইজ দ্য রাইট আনসার। দ্য ক্যান্সেল হবে ইজ দ্য রাইট আনসার। দ্য স্টার্টেড হবে না, অ্যানাউন্সড হবে না, আর হারিডও হবে না। তাহলে যেটি হবে সেটি হবে ক্যান্সেল। দ্য কল্ড অফ মানে কি? বন্ধ বা স্থগিত, বা স্থগিত করে দেয়া। বোঝা গেল কি বললাম? বন্ধ বা স্থগিত করে দেয়া। বোঝা গেল? তাহলে দ্য পুলিশ হ্যাভ কল্ড অফ দ্য সার্চ ফর দ্য মিসিং চাইল্ড আনটিল ডন টুমোরো, অর্থাৎ পুলিশ কাল ভোর পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধান বন্ধ করে দিয়েছে। তাহলে কল্ড অফ মানে কি? স্থগিত করে দেয়া বা বন্ধ করে দেয়া বা ক্যান্সেল করে দেয়া। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা 12 নম্বরটি দেখুন, বলেছে আউট অফ দ্য গিভেন অপশনস চুজ দ্য ওয়ান হুইচ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স গিভেন বিলো। অর্থাৎ এটা ডাইরেক্ট স্পিচে আছে, সেখান থেকে আমাকে ইনডাইরেক্ট স্পিচে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ আছে সেখান থেকে আমাকে ইনডাইরেক্ট করতে হবে। বোঝা গেল? এখানে দেখুন ন্যারেশন দিয়েছে। তাহলে বলেছে সি সেইড টু মি লেন্ড মি ইওর বুক ফর এ ফিউ ডেজ। অর্থাৎ বাংলাটা কি? বলছে সে আমাকে বলেছিল কিছুদিনের জন্য আমাকে তোমার বইটি ধার দাও। কি বললাম? সে আমাকে বলেছিল কিছুদিনের জন্য আমাকে তোমার বইটি ধার দাও। কি বললাম? সে আমাকে বলেছিল কিছুদিনের জন্য আমাকে তোমার বইটি ধার দাও। এটি হচ্ছে বাংলাটা। তাহলে এখানে যেমন ব্যাপারটা দেখুন, এখানে কিন্তু কোনো এটা রিকোয়েস্টের একটা ব্যাপার আছে, যে সে আমাকে বলেছিল যে কিছুদিনের জন্য তোমার বইটি আমাকে ধার দাও, তার মানে রিকোয়েস্ট করছে। তাহলে এখানে সর্বপ্রথম যেটি কমেন্ডেড হবে না, অর্ডার্ড হবে না, প্লিডেড হবে না, তাহলে এখানে রিকোয়েস্টেডটা হবে। এবার ডি হবে ইজ দ্য রাইট আনসার। কিন্তু এবার আমি বাংলাটা বলে দিচ্ছি যে এখানে যেটি হবে সি রিকোয়েস্টেড মি টু লেন্ড হার মাই বুক ফর এ ফিউ ডেজ। এখানে হার কেন হলো? যেহেতু সি আছে, সি হচ্ছে আপনার কি? সি হচ্ছে আপনার স্ত্রীলিঙ্গ। যেহেতু স্ত্রীলিঙ্গ সেই জন্য এখানে আমি হারটি বসালাম। যদি এখানে পুংলিঙ্গ হতো তাহলে আমি এখানে হিজ বসাতাম। বোঝা গেল? যদি হি দিত তাহলে আমি এখানে হিজ বসাতাম। যেহেতু সি দিয়েছে মানে সেই জন্য আমি কি বসাবো? হার বসাবো। এবার ঘটনা হচ্ছে যে এর বাংলাটা কি? এর বাংলাটা হচ্ছে সে অনুরোধ করেছিল আমাকে কিছুদিনের জন্য আমার বইটি তাকে ধার দিতে। সে আমাকে অনুরোধ করেছিল কিছুদিনের জন্য আমার বইটি তাকে ধার দিতে। তাহলে এটা ইনডাইরেক্ট স্পিচে বলছে। তাহলে এখানে যেটি অপশনটি হবে ডি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা 13 নম্বরটি দেখুন, বলেছে fill in the blank with correct prefix। বলেছে the inquiry showed that various financial transactions had been carried out in a very dash manner। ব্র্যাকেটে রেগুলার দিয়ে দিয়েছে, তার প্রিফিক্সটি বসাতে হবে। অর্থাৎ এখানে যেটি সঠিক অ্যান্সারটি হবে সেটি আমি আগে আপনাদের বলছি, সেটি হবে এ ইজ দ্য রাইট আনসার। ইররেগুলার, অর্থাৎ আনরেগুলার হয় না, ইনরেগুলার হয় না, ডিসরেগুলার হয় না, হয় কি? ইররেগুলার। বোঝা গেল? ম্যানার, অর্থাৎ ইররেগুলার মানে কি? অনিয়মিত। অনিয়মিত। রেগুলার মানে নিয়মিত, আর ইররেগুলার মানে হচ্ছে অনিয়মিত, এবং প্রিফিক্সটি কি তাহলে? আইআর বসলো। বোঝা গেল? তাহলে বাংলাটা কি? তদন্তে দেখা গেছে যে বিভিন্ন আর্থিক লেনদেন অত্যন্ত অনিয়মিতভাবে করা হয়েছিল। কি বললাম? তদন্তে দেখা গেছে বিভিন্ন আর্থিক লেনদেন অত্যন্ত অনিয়মিতভাবে করা হয়েছিল। অর্থাৎ ইররেগুলার মানে কি? অনিয়মিত। তাহলে এখানে রেগুলারের আগে কি প্রিফিক্স বসলো? আইআর। বোঝা গেল? 14 নম্বরটি দেখুন, এটি একটি ভয়েস চেঞ্জ দিয়েছে। বলেছে আউট অফ দ্য গিভেন অপশনস চুজ দ্য ওয়ান হুইচ ইজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স গিভেন বিলো। অর্থাৎ এখানে আপনাকে অ্যাক্টিভে দিয়ে দিয়েছে, সেখান থেকে প্যাসিভে দিতে হবে। আমি ভয়েস চেঞ্জের নিয়ম করাতে গিয়ে আপনাদের বলেছিলাম যে ভয়েস চেঞ্জ করতে গেলে আপনাকে দেখতে হবে যে সেন্টেন্সটা কি সেন্টেন্সে দিয়েছে, অর্থাৎ কোন টেন্সের কোন ফর্মে দিয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে দ্য প্রিস্ট গেভ হিম দ্য বাইবেল, অর্থাৎ যাজকটি তাকে বাইবেল দিয়েছিল। অর্থাৎ ঘটনাটি এখানে দেখা যাচ্ছে এটা সিম্পল পাস্টেই আছে, অর্থাৎ সিম্পল পাস্টেই আছে। তাহলে সিম্পল পাস্টের নিয়ম হচ্ছে সাবজেক্ট থাকবে। বোঝা গেল? তারপরে কি থাকবে? তারপরে ভার্বের পাস্ট ফর্মটি রয়েছে, গিভ গেভ। বোঝা গেল? গিভ গেভ অর্থাৎ পাস্ট ফর্মটি রয়েছে, তারপরে কি হচ্ছে? অবজেক্টটি রয়েছে।
এইবার আমাকে যেটি করতে হবে, প্যাসিভ যখন আমি করব তাহলে কি হবে, অবজেক্টকে, এখানে সাবজেক্ট এইটা, অবজেক্ট হচ্ছে দ্য বাইবেল, তাহলে অবজেক্টটি আমাকে কি করতে হবে, আগে নিয়ে আসতে হবে। তাহলে অবজেক্টটি আগে আসলে মানে প্যাসিভ, মানে অ্যাক্টিভের অবজেক্ট সেটা প্যাসিভ, অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের কি হয়, সাবজেক্ট হয়। তাহলে কি হবে, দ্য বাইবেল, দ্য বাইবেল কি হবে, দ্য বাইবেল, এরপরে কি হবে, am is are was were, অর্থাৎ বি ভার্ব বসবে। এবার am is are এখানে নয়, কারণ এটি পাস্ট টেন্স এর, তাহলে কি বসবে, was and were বসবে। এবার was বসাবো না were বসাবো সেটি আমাকে করতে হবে। এবার মনে মনে রাখবেন, দ্য বাইবেল, দ্য বাইবেল হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বোঝা গেল, তাই জন্য আমি কি বসাবো, ওয়াজ টি বসাবো। তাহলে দ্য বাইবেল ওয়াজ, এবার কি বসাবো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ গিভেন, গিভেন, তারপরে কি বসবে, গিভেন টু হিম। এবার বাই ফ্রেজটি বসবে, বাই ফ্রেজটি বসবে, বাই কার দ্বারা, এবার সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ বাই দ্য প্রিস্ট, বোঝা গেল। তাহলে কি হলো, দ্য বাইবেল ওয়াজ গিভেন টু হিম বাই দ্য প্রিস্ট, অর্থাৎ দেখুন এতেই অপশনটি আছে, দ্য বাইবেল ওয়াজ, অর্থাৎ দেখুন অবজেক্ট এখানে সাবজেক্ট হয়ে গেছে, ওয়াজ বা ওয়্যার বসে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ওয়াজ বসলো, তারপরে কি ভার্বের পাস্ট পিপি বসলো, মানে ভার্বের পারফেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো, তারপরে কি বাই ফ্রেজ বসলো, তারপরে অবজেক্ট বসলো, অর্থাৎ এখানে যেটা সাবজেক্ট দ্য প্রিস্ট, অর্থাৎ অ্যাক্টিভের যেটা সাবজেক্ট সেটা প্যাসিভের কি হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল। অর্থাৎ এখানে যেটি হবে, এ ইজ দ্য রাইট আনসার, দ্য বাইবেল ওয়াজ গিভেন টু হিম বাই দ্য প্রিস্ট, বোঝা গেল। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 15 নম্বরটি দেখুন বলেছে, চুজ দ্য কারেক্ট কনজাংশন টু জয়েন দ্য গিভেন সেন্টেন্স, অর্থাৎ দুটো সেন্টেন্স আছে, এটা আমরা কোন কনজাংশন এখানে দেওয়া আছে, কোন কনজাংশন দিয়ে আমি এটাকে জয়েন করব, কারেক্ট কনজাংশনটি আমাকে বসাতে হবে। বলেছে দে উইন দ্য ওয়্যার, অর্থাৎ তারা যুদ্ধটি জিতেছিল, ইট কস্ট দে মিলিয়নস অফ লাইভস, এবং তাদের দাম চোকাতে হয়েছিল লক্ষ লক্ষ প্রাণ দিয়ে। এখানে আমি কোনটি বসাবো, এখানে যেটি বসাবো সেটি হচ্ছে, আগে আমি মানেগুলো বলে দিই। অলদো মানে হচ্ছে যদিও, অলদো মানে হচ্ছে যদিও, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, হেন্স মানে কি অতঃপর বা সুতরাং, এলস মানে কি, এলস মানে হলো অন্যথায় কিংবা নতুবা। এগুলো আপনারা লিখে নিন, কারণ এই কনজাংশনের যদি মানেগুলো জানা থাকে তাহলে কিন্তু আপনার সেন্টেন্স ফরমেশন করতে খুব জয়েনিং করতে খুব সুবিধা হবে। অলদো মানে কি যদিও, অ্যাজ ইফ মানে যেন, হেন্স মানে অতঃপর বা সুতরাং, এলস মানে হচ্ছে অন্যথায় বা নতুবা। এখানে আমি তাহলে কোনটি বসাবো, এখানে যেটি হবে সেটি হলো এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অলদো। তাহলে কি হবে, দে উইন দ্য ওয়্যার অলদো ইট কস্ট দেম মিলিয়নস অফ লাইভস। কি বললাম, তারা যুদ্ধটি জিতেছিল, তারা যুদ্ধটি জিতেছিল, ইট কস্ট দেম মিলিয়নস অফ লাইভস, অর্থাৎ তারা, যদিও তারা যুদ্ধটি জিতেছিল, তাহলে এখানে অলদোটা বসবে, অর্থাৎ অলদো মানে যদিও তারা যুদ্ধটি জিতেছিল তাদের দাম চোকাতে হয়েছিল লক্ষ লক্ষ প্রাণ দিয়ে। কি বললাম বোঝা গেল, যেন যুদ্ধটি জিতেছিল এটি হয় না, অতঃপর বা সুতরাং যুদ্ধটি জিতেছিল এটিও ভালো লাগছে না, অন্যথায় বা নতুবা যুদ্ধটি জিতেছিল এটিও ভালো, তাহলে যেটি হবে সেটি হবে, আপনাকে বাংলাগুলো জানতে হবে, তাহলে আপনি এটি কিন্তু করতে পারবেন, নাহলে কিন্তু করতে পারবেন না। অর্থাৎ অলদো মানে যদিও তারা যুদ্ধটি জিতেছিল তাদের দাম চোকাতে হয়েছিল লক্ষ লক্ষ প্রাণ দিয়ে, অর্থাৎ অলদো হবে ইজ দ্য রাইট অ্যান্সার, বোঝা গেল। পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা 16 নম্বরটি দেখুন, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নেবেন। বলেছে আউট অফ গিভেন সেন্টেন্স চুজ দ্য ওয়ান হুইচ ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। এখানে চারটে কিন্তু আপনাকে রেসপন্স দিয়েছে, এখানে আপনাকে বলতে হবে কোনটা কারেক্ট অ্যান্সার। আমি প্রথমে বলে দিই, এখানে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হবে এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ হি ইজ নট অনলি মেড এ প্রমিস বাট অলসো কেপ্ট ইন, বোঝা গেল। অর্থাৎ ব্যাপারটা যে তাকে কেবল প্রতিশ্রুতি দেওয়া হয় না, পাশাপাশি রাখাও হয়, এটি কিন্তু সবথেকে কারেক্ট অ্যান্সার, কারেক্ট গ্রামাটিক্যালি কারেক্ট আছে। কেন কারেক্ট আদারগুলো নয় আর এটি কেন কারেক্ট সেটি আমি আপনাদের ডিসকাস করবো, ভালো করে বুঝে নিন। প্রথমে আমি শেষ থেকে শুরু করছি। বলছে হি ওয়ার্কড হার্ড ইয়েট হি ডিড নট সাকসিড। মনে রাখবেন ইয়েটটি এখানে হবে না, কারণ দো আর অলদো দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, কি বললাম, দো টিএইচ ও ইউজিএইচ বা অলদো টিএইচ ও ইউজিএইচ, এই দো আর অলদো, ভালো করে আমি খুব আস্তে আস্তে বলবো, ভালো করে বুঝে নিন, দো আর অলদো
দিয়ে যদি কোনো কিছু বাক্য শুরু হয় তারপরে কিন্তু ইয়েট কথাটি বসে, শুরুতে যদি থাকে। যদি শুরুতে যদি দো আর অলদো থাকতো তবেই এই ইয়েটটি বসতো, তাহলে এখানে ইয়েটটি হবে না। বোঝা গেল কি বললাম? একমাত্র দো আর অলদো ছাড়া যদি বাক্য শুরুতেই যদি মনে করেন দো হি ওয়ার্কড হতো বা অলদো হি ওয়ার্কড হতো তাহলে অবশ্যই ইয়েটটি বসতো, তাহলে এটি হবে না, তাহলে এটি ভুল আছে গ্রামাটিক্যালি। সিতে আসুন, বলেছে হি ইজ ভেরি রিচ অ্যান্ড স্টিল হি ইজ আনহ্যাপি। এখানে অ্যান্ডটি হবে না, এখানে বার্ড হবে। কেন? একই ব্যক্তি হি আর এখানেও দেখুন হি, একই ব্যক্তির দুটো কোয়ালিটি যখন তুলনা করবে সেখানে আমরা বার্ড বসাবো, অ্যান্ড নয়। যদি হি ইজ ভেরি রিচ অ্যান্ড স্টিল রাম ইজ আলাদা, যদি রাম অন্য একটা বলতো, সে এবং রাম, রাম এবং শ্যাম যদি দুটো আলাদা পার্সন বলতো তাহলে আমরা অ্যান্ড বসাতাম। কিন্তু যেহেতু একই পার্সনের দুটো কোয়ালিটি, এই একই কোয়ালিটি দুটো কোয়ালিটি, একই পার্সনের দুটো কোয়ালিটি, একটা রিচ অথচ আনহ্যাপি, তাহলে এই দুটো একই ব্যক্তির যখন দুটো কোয়ালিটি হবে তখন আমরা বার্ড বসাবো, অ্যান্ড নয়। যদি দুটো আলাদা আলাদা ব্যক্তি বলতো সেই ক্ষেত্রে আমরা অ্যান্ড বসাবো, তাহলে অ্যান্ডটি হবে না। বিটা কেন হলো না? বলছে আইদার ইউ মোস্ট পে দ্য বিল অ্যাট ওয়ান্স অর, অর্থাৎ এখানে আইদার আর অর এর একটা ব্যাপার আছে, ভালো করে লক্ষ্য করবেন। আইদার আর অর, আইদার আর অর, অর্থাৎ আইদার আর অর মনে রাখবেন এই কোর, এটা যে এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কি বললাম? আইদার অর, আইদার অর, তারপরে নাইদার নর, তারপর হচ্ছে নট অনলি, বাট অলসো, নট অনলি ডট 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 বাট অলসো, এইরকম যদি সেন্টেন্স, এগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। কি বললাম? আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো, এগুলো কিন্তু আপনারা পড়েছেন কিন্তু ব্যাপারগুলো কিন্তু জানেন না কিভাবে ইউজ করা হয়। এটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। বোঝা গেল? কখন এটি বসে মনে রাখবেন, এই কোরিলেটিভ কনজাংশন গুলো শুড বি ইউজড বিফোর দ্য সেম পার্ট অফ স্পিচ, এই একটা জায়গায় বসে। আর একটা হচ্ছে কোনো যখন দুটো সাবজেক্ট জয়েন বাই আইদার অর, নাইদার নর, বাট অলসো, নট অনলি, দ্য ভার্ব ইজ ইউজড অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড সাবজেক্ট। বোঝা গেল কি বললাম? অর্থাৎ এখানে সেই জিনিসটি নেই, কারণ এটা একটা অনেক ব্যাপার আছে, আমি পরবর্তী যখন আমি এরর কারেকশন করাবো তখন আমি এই জিনিসগুলো আরো ডিটেলসে বলে দেবো। এখানে যেটি দিয়েছে সেটা আমি যেটা বললাম প্রথমটা, অর্থাৎ কোরিলেটিভ কনজাংশনের ক্ষেত্রে শুড বি ইউজ বিফোর দ্য সেম পার্ট অফ স্পিচ, অর্থাৎ এই কোরিলেটিভ কনজাংশন গুলো ইউজ করা হবে বিফোর সেম পার্ট অফ স্পিচ, অর্থাৎ একই পার্ট অফ স্পিচ, তার মানে একই পার্ট অফ, মানে এই যে আইদার আছে তারপরেও সেম পার্ট অফ স্পিচ থাকবে আর অরের পরেও সেম পার্ট অফ স্পিচ থাকবে। যদি এখানে প্রোনাউন থাকে এখানেও তারপরে প্রোনাউন থাকবে, যদি এখানে নাউন থাকে সেখানেও এখানে পরে নাউন থাকতে হবে, যদি এখানে ভার্ব থাকে এখানে ভার্ব, সেম পার্ট অফ স্পিচ তারপরে থাকতে হবে এবং এই সেম পার্ট অফ স্পিচের আগে বসবে আইদার অর, নাইদার নর, বাট অলসো, নট অনলি। বোঝা গেল? এখানে দেখুন বলেছে আইদার ইউ, তার মানে ইউ, ইউ এখানে কি? ইউ এখানে দেখুন সাবজেক্ট হিসেবে বসেছে। বোঝা গেল? তাহলে এখানে ইউটা কি? ইউটা হচ্ছে প্রোনাউন, ইউ হচ্ছে প্রোনাউন, তাহলে আইদারের পরে ইউ বসেছে, তাহলে ইউটা কি? প্রোনাউন। আবার দেখুন অর, তারপরে কি বসেছে? রিটার্ন, রিটার্ন দ্য গুডস, আচ্ছা রিটার্ন করছে তার মানে কি? পরে আবার ভার্ব বসেছে। আমি কি বললাম? যে একই পার্ট অফ স্পিচ, আইদারের পরেও সেম পার্ট অফ স্পিচ থাকবে, অরের পরেও সেম পার্ট অফ স্পিচ থাকবে। বোঝা গেল? কিন্তু দেখুন আইদারের পরে কি আছে? ইউ, প্রোনাউন, আবার তাহলে প্রোনাউন একটা পার্ট অফ স্পিচ, আবার অরের পরে কি আছে? ভার্ব, তাহলে দেখুন বিপরীত পার্ট অফ স্পিচ আছে। তাহলে আমাকে কি করতে হতো? এখানে প্রোনাউন যেমন দিয়েছে তাহলে এখানেও আমাকে এই অরের পরে প্রোনাউন আনতে হতো, তাহলে এটি ভুল আছে। এটিতে দেখুন বলেছে হি ইজ নট অনলি মেড এ প্রমিস বাট অলসো কেপ্ট ইন, এটি কেন ঠিক আছে? দেখুন নট অনলিটা, নট অনলি যদি আমাকে এরকম বলতো নট অনলি হি ইজ, যদি আমি বলতো এরকম নট অনলি হি ইজ, ভালো করে বুঝবেন, যদি বলতো নট অনলি, মানে নট অনলিটা আগে দিল, হি ইজ, তার মানে কি নট অনলি আর বাট অলসো, এই দুটোকে আমি দেখবো, কারণ আমাকে কি আছে? নট অনলি আর বাট অলসো থাকলে কোরিলেটিভ কনজাংশন, এটা দুটোই কোরিলেটিভ কনজাংশন। তাহলে নট অনলি যদি আগে থাকতো তারপরে হি আছে, হিটা কি? প্রোনাউন, আবার বাট অলসোর পরে দেখুন কেপ্ট আছে মানে ভার্ব, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একই ভুলটা হতো এখানে, আগে পরে বিয়ের মতো, তাহলে এটি হতো না। কিন্তু জিনিসটা আমাকে সঠিকভাবে সাজিয়ে দিয়েছে। কি হয়েছে? হি ইজ থেকে আলাদা করে, তাহলে নট অনলির পরে কি আছে? মেড, তাহলে মেড হচ্ছে ভার্ব,
পার্ট অফ স্পিচ। আবার বাট অলসোর পরেও দেখুন আছে কি কেপ্ট, সেটাও একটা ভার্ব। তাহলে আমি কি বলেছি যে নট অনলি বাট অলসো, নাইদার নর, আইদার অর, এই কোঅর্ডিনেটিভ কনজাংশনের পরে সেম পার্ট অফ স্পিচ থাকতে হবে। তাহলে দেখুন নট অনলির পরে ভার্ব আছে, সেম পার্ট অফ স্পিচ, আবার এখানেও দেখুন বাট অলসো পরেও কিন্তু কেপ্ট আছে, অর্থাৎ ভার্ব আছে। তাহলে ভার্ব ভার্ব, অর্থাৎ নট অনলির পরেও ভার্ব, আবার বাট অলসোর পরেও ভার্ব আছে। তাহলে দুটো একই পার্ট অফ স্পিচ আছে, তাহলে মানে এ হলো ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল বন্ধুরা? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 17 নম্বরটি দেখুন বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। বলেছে গ্রোয়িং চিলড্রেন মাস্ট ওয়্যার ড্যান্স ক্লথস। এখানে যেটি হবে দেখুন দিয়ে চারটে অপশন, লস্ট, লুজ, লস, লস অ্যান্ড লেফট। এখানে যেটি হবে এটা হবে বি ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ লুজ। অর্থাৎ জিনিসটি কি বেড়ে ওঠা শিশুদের অবশ্যই ঢিলে পোশাক পরা উচিত। লুজ মানে কি ঢিলে, ঢিলে ঢালা। তাহলে এখানে লস্ট হবে না, লুজ, লস হবে না, লস হবে না, লেফটও হবে না, তাহলে হবে কি লুজ। অর্থাৎ বেড়ে ওঠা শিশুদের অবশ্যই ঢিলে ঢালা পোশাক পরা উচিত। তাহলে লুজ হবে ইজ দ্য রাইট, বি হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? অনেকে যেটি করে এই লসটি করে দেয়, কখনোই নয়। বোঝা গেল? লুজ হবে, ডেল ডবল ও এসি, লুজ। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা ডিরেকশন 18 to 20 দেখুন বলেছে out of the four alternative choose the one which can be substituted for the given words or sentence। এটা one word দিয়েছে আপনাকে। অর্থাৎ 18 নম্বরটি দেখুন বলেছে properly inherited from one's father or ancestors। properly inherited from one's father or ancestors। এখানে চারটে অপশন দিয়েছে, অ্যালিমনি, প্যাট্রিমনি, ভলান্টারি, আর্মিস্টিস। আগে প্রথমে বাংলাটা আপনাকে জানতে হবে। বাংলাটা হচ্ছে যথাযথভাবে পিতা বা পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। এটাকে কি বলে মনে রাখবেন, এটিকে বলে হচ্ছে প্যাট্রিমনি, অর্থাৎ উত্তরাধিকার। প্যাট্রিমনি মানে লিখে নিন উত্তরাধিকার। অ্যালিমনি মানেটি জেনে নিন, অ্যালিমনি মানে হচ্ছে ভরণ পোষণ। অ্যালিমনি মানে হচ্ছে ভরণ পোষণ। ভলান্টারি, ভলান্টারি মানে কি, ভলান্টারি মানে হচ্ছে স্বেচ্ছাকৃত। এই বাংলাগুলো কিন্তু লিখে নিন, ফলে আপনাদেরই সুবিধা হবে। আর্মিস্টিস মানে কি, আর্মিস্টিস মানে যুদ্ধবিরতি। তাহলে এখানে কোনোটি হবে না, যেটি হবে সেটি হলো প্যাট্রিমনি, অর্থাৎ উত্তরাধিকার। বোঝা গেল? তাহলে প্রপারলি ইনহেরিটেড ফ্রম ওয়ান্স ফাদার অর অ্যানসেস্টার্স, অর্থাৎ যথাযথভাবে পিতা বা পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, এটাকে কি বলে প্যাট্রিমনি বা উত্তরাধিকার। 19 নম্বরটি দেখুন বলছে স্টাইল in which a writer makes display of his knowledge। কি বললো? A style in which a writer makes display of his knowledge। অর্থাৎ এতে দিয়েছে ornate, বি তে দিয়েছে pedantic, সি তে দিয়েছে artificial, ডি তে দিয়েছে showy। অর্থাৎ যেটি এখানে জানাচ্ছে বাংলাটা, একটি স্টাইল যাতে কোনো লেখক তার জ্ঞানের প্রদর্শন করে। বোঝা গেল? তাহলে এখানে যেটি হবে অ্যান্সার সেটা হবে পেডান্টিক। পেডান্টিক মানে কি? পেডান্টিক মানে পাণ্ডিত্যভিমানী, পাণ্ডিত্যভিমানী, পাণ্ডিত্যভিমানী। বোঝা গেল? অর্নেট মানে কি? অর্নেট মানে হচ্ছে অলংকৃত, অর্নেট মানে অলংকৃত বা চিত্রিত বা সুসজ্জিত। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম। সই মানে কি? সই মানে হচ্ছে চটকদার, চটকদার। বা মনে করুন সব থেকে ভালো বাংলাটা হচ্ছে লোক দেখানো, চটকদার বা লোক দেখানো। তাহলে সই মানে হলো চটকদার বা লোক দেখানো, আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, অর্নেট মানে অলঙ্কিত, চিত্রিত বা সুসজ্জিত। এখানে যেটা দিয়েছে স্টাইল ইন হুইচ এ রাইটার মেক্স ডিসপ্লে অফ হিজ নলেজ, অর্থাৎ একটি স্টাইল যাতে কোনো লেখক তার জ্ঞানের প্রদর্শন করে, এটাকে বলা হচ্ছে পেডান্টিক, অর্থাৎ পাণ্ডিত্যভিমানী। বোঝা গেল? তো বি হবে ইজ দ্য রাইট আনসার। 20 নম্বরটিতে দেখুন বলেছে a person who is well known in an unfavorable way। কি বললো? একজন ব্যক্তি যে অত অসন্তোষজনক ভাবে সুপরিচিত। অর্থাৎ একজন ব্যক্তি সে কিন্তু পরিচিত, কিন্তু লোক দেখলেই তাকে অসন্তোষে, তার দিকে অসন্তোষে ফেটে পড়ে, মানে লোক দেখলেই। তাহলে সেই ধরনের মানুষকে বলবে, মনে রাখবেন, নটোরিয়াস। বোঝা গেল? সেই ধরনের মানুষকে বলে নটোরিয়াস। নটোরিয়াস মানে কুখ্যাত, কুখ্যাত বা জনসাধারণের নিকট বিদিত। ওই যে অসন্তোষ প্রকাশ করে, তাহলে জনসাধারণের দ্বারা বিদিত। আর কি হয়? আর হয় হচ্ছে অখ্যাতিকর,
আচ্ছা, অবসকিউর মানে কি? অবসকিউর মানে হচ্ছে অস্পষ্ট বা ঝাপসা। কনসপিকিউয়াস, কনসপিকিউয়াস মানে কি? সুস্পষ্ট বা প্রসিদ্ধ। আর এথিক্যাল মানে কি? এথিক্যাল মানে হলো নৈতিক। তাহলে এখানে যেটি হবে নটোরিয়াস, অর্থাৎ একজন ব্যক্তি সবাই যাকে মানে হু ইজ ওয়েল নোন, তাকে সকলেই জানে, কিন্তু ইন অ্যান আনফেভারেবল ওয়েতে, অর্থাৎ মানে অসন্তোষজনক ভাবে চেনে, মানে লোকে দেখলেই অসন্তোষে ফেটে পড়ে। লোক যদি তাকে দেখে অসন্তোষে ফেটে পড়ে, মানে কি? তার প্রতি তার নেগেটিভ দিকটা করছে, তাহলে সেটা হবে নটোরিয়াস, কুখ্যাত। এবার ঘটনা হচ্ছে এই কনসপিকিউয়াস মানেও কিন্তু সুস্পষ্ট বা প্রসিদ্ধ, আবার নটোরিয়াস মানেও কিন্তু একটা এটা কিন্তু প্রসিদ্ধ, কিন্তু কুখ্যাত ভাবে প্রসিদ্ধ, মানে কি? এটা তার নেগেটিভ, আর কনসপিকিউয়াসটা হচ্ছে পজিটিভ। যদি কোনো ভালো দিক থেকে যদি যদি কিছু দেখতো, তাহলে সেক্ষেত্রে কনসপিকিউয়াস হতো। মনে রাখবেন এখানে কি বলেছে? আনফেভারেবল। আনফেভারেবল মানে অসন্তোষজনক ভাবে পরিচিত, তার নাম ডাক আছে কিন্তু অসন্তোষজনক ভাবে নটোরিয়াস। যদি বলতো নাম ডাক আছে কিন্তু সন্তোষজনক ভাবে, সেক্ষেত্রে হতো কনসপিকিউয়াস। এই জন্যই এই অপশনটা এনেছে, বুঝা গেল? তাহলে এখানে হবে নটোরিয়াস। নটোরিয়াস মানে নেগেটিভ সেন্সে, আর কনসপিকিউয়াস মানে পজিটিভ সেন্সে। এখানে যেহেতু নেগেটিভ সেন্সে দিয়েছে, তাই এটি নটোরিয়াস হলো। পরবর্তী অংশগুলিতে আসুন বন্ধুরা। 21 নম্বরটি দেখুন, বলেছে there was no ostensible reason for her being angry at her husband's remarks. কি বলেছে? চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ কারেক্ট মিনিং মানে সিনোনিমটি আপনাকে করতে হবে, বোঝা গেল? তাহলে অস্টেন্সিবল যেটা আছে তার মানেটি আপনাকে জানতে হবে। প্রথমে বাংলাটা আপনাদের বলে দিই। বলছে যে স্বামীর এই মন্তব্যে রাগ হওয়ার কোনো সুস্পষ্ট কারণ নেই। তাহলে অস্টেন্সিবল মানে কি? সুস্পষ্ট। অস্টেন্সিবল মানে কি? সুস্পষ্ট। অর্থাৎ স্বামীর এই মন্তব্যে রাগ হওয়ার কোনো সুস্পষ্ট কারণ নেই, এটা হচ্ছে বাংলাটা। তাহলে অস্টেন্সিবল মানে হলো সুস্পষ্ট, তাহলে এর মানেটা আমাকে জানতে হবে। হিডেন মানে কি? হিডেন মানে লুক্কায়িত। কভার্ড মানে কি? কভার্ড মানে গুপ্ত। আচ্ছা, অ্যাপারেন্ট মানে কি? অ্যাপারেন্ট মানে স্পষ্টভাবে প্রতীয়মান। স্পষ্টভাবে স্পষ্টভাবে প্রতীয়মান। আর সিক্রেট মানে কি? সিক্রেট মানে হচ্ছে গোপন বা গুপ্ত, বোঝা গেল? তাহলে এখানে কি হবে? অস্টেন্সিবল মানে কি? সুস্পষ্ট। তাহলে এখানে সবকটাই দেখুন গুপ্ত আছে, তাহলে সেটি হবে না। তাহলে অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট মানে কি? সুষ্ঠুভাবে প্রতীয়মান, তাহলে অ্যাপারেন্ট হবে ইজ দ্য রাইট আনসার, বোঝা গেল? 22 নম্বরটি দেখুন, বলেছে সি ইজ নট সিন ইভেন স্মাইলিং দিস ডেজ, সি ইজ রাদার পেন্সিভ। পেন্সিভের নিচে আন্ডারলাইন করা আছে। কি বলেছে দেখি? চুজ দ্য এক্সাক্ট মিনিং, মানে সিনোনিমি আপনাকে করতে হবে। তাহলে পেন্সিভের মানে জানতে প্রথমে আমি বাংলাটা আপনাদের বলে দিই। বাংলাটা হচ্ছে এই দিনগুলিতেও তাকে দেখা যায় না, তিনি বরং চিন্তাশীল বা বিষণ্ণ। তাহলে পেন্সিভ মানে হলো চিন্তাশীল, চিন্তাশীল বা বিষণ্ণ, যাই বলবেন কিনা, ঠিক আছে? তাহলে সি ইজ নট সিন ইভেন স্মাইলিং দিস ডেজ, সি ইজ রাদার পেন্সিভ, অর্থাৎ এই দিনগুলিতেও তাকে দেখা যায় না, তিনি বরং চিন্তাশীল বা বিষণ্ণ। তাহলে পেন্সিভ মানে হলো চিন্তাশীল, তাহলে চিন্তাশীলের এখানে কোনটি যাবে? থটফুল ইজ দ্য রাইট আনসার হবে। থটফুল মানে চিন্তাশীল, বোঝা গেল? স্যাড মানে কি? দুঃখ বা দুঃখময়। গ্লুমি মানে কি? গ্লুমি মানে হচ্ছে মন মরা। আর ব্ল্যাক মানে কি? ব্ল্যাক মানে হচ্ছে কালো, নোংরা, থমথমে, এগুলো হচ্ছে ব্ল্যাকের মানে। তাহলে এখানে যেটা হবে সেটা হবে চিন্তাশীল, কারণ পেন্সিভ মানে চিন্তাশীল, তা হবে থটফুল, বোঝা গেল? 23 নম্বরটি দেখুন, বলেছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ স্লাগিশ। স্লাগিশ মানে কি? নিষ্ক্রিয়। স্লাগিশ মানে কি? নিষ্ক্রিয়, বোঝা গেল? স্লাগিশ মানে নিষ্ক্রিয় বা জড় প্রকৃতির, বোঝা গেল? নিষ্ক্রিয় বা জড় প্রকৃতির। এখানে চারটে অপশন দিয়েছে। কি দিয়েছে? বলেছে লেথার্জিক, হেভি, স্ট্যাগনেন্ট, অ্যালার্ট। এখানে যেটি হবে লেথার্জিক মানে কি? অলস। আপনাকে কি বলেছে? স্লাগিশ মানে বলেছে অ্যান্টোনিম, অর্থাৎ বিপরীত শব্দ বলেছে, অর্থাৎ স্লাগিশ মানে নিষ্ক্রিয়, তাহলে ওর সাথে লেথার্জিক মানে সিনোনিম হবে না। হেভি মানে কি? হেভি মানে ভারী, গম্ভীর। স্ট্যাগনেন্ট মানে কি? স্ট্যাগনেন্ট মানে নিশ্চল, বদ্ধ, অস্বাস্থ্যকর, এটিও হবে না। যেটি হবে সেটি হবে, পড়ে থাকছে অ্যালার্ট। অর্থাৎ অ্যালার্ট মানে কি? অ্যালার্ট মানে হলো সতর্ক করা। তাহলে যে নিষ্ক্রিয় সে তো অ্যালার্ট নয়। যে নিষ্ক্রিয় টাইপের হয় বা জড় প্রকৃতির আছে, তাহলে সে তো সতর্ক হয় না, তাহলে নিষ্ক্রিয় প্রকৃতি। তাহলে অ্যান্টোনিমটা কি হবে? অ্যালার্ট, অর্থাৎ সতর্ক হওয়া, বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন।
বন্ধুরা 24 নম্বরটি দেখুন দিয়েছে ফাইন্ড দ্য এরর, অর্থাৎ বলেছে scarcely did I move A then he pulled B me back C no error D। অর্থাৎ আমি পুরোটা পড়ছি, scarcely did I move then he pulled me back no error। কোনটা ঠিক, এখানে কোনটি ভুল আছে সেটি আমাকে আইডেন্টিফাই করতে হবে। প্রথমে বাংলাটা বলে দিই, বলেছে আমি নড়েছি কি নড়িনি সে আমাকে আবার টেনে নিল, আমি নড়েছি কি নড়িনি সে আবার আমাকে টেনে নিল, আবার বোঝা গেল। এবার মনে রাখবেন এখানে ভুল কোনটি আছে, মনে রাখবেন এখানে যে ভুলটি আছে সেটি হলো বিতে আছে, এখানে দেন হবে না। মনে রাখবেন একটা জিনিস, যদি হার্ডলি, এটা লিখে নিন, যদি হার্ডলি, স্কেয়ারসলি যদি শুরুতেই থাকে, যদি সেন্টেন্সের শুরুতে থাকে, বা সেন্টেন্স যদি শুরু হয় বা সেন্টেন্স শুরু হয় তাহলে কি হয়, এই যে যেখানে যে দুটো দেখুন, এই একটা scarcely did I move, আবার he pulled me back, মাঝে কিন্তু এই দেন দিয়ে কিন্তু এটাকে যুক্ত করেছে, তাহলে এই যে দেন আছে এই জায়গাটা হয় না দেন, তার বদলে কি হয়, when হয়। বোঝা গেল কি বললাম? হার্ডলি, স্কেয়ারসলি সেন্টেন্সের শুরুতে যদি থাকে বা সেন্টেন্স যদি এই দুটো ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে এই যে দুটো সেন্টেন্স অর্থাৎ scarcely did I move, he pulled me back, এই যে মাঝে যে দেন দিয়ে যুক্ত করা আছে, জয়নিং করা আছে, এই জয়নিংটা দেন দিয়ে হবে না, এটি হবে when দিয়ে। কি বললাম বোঝা গেল? এটি কি দিয়ে হবে, when হবে। তাহলে এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। কি বললাম, স্কেয়ারসলি বা হার্ডলি যদি দিয়ে সেন্টেন্স শুরু হয় বা সেন্টেন্সের যদি শুরুতেই থাকে, তাহলে এই যে এখানে যেটা অবজেক্টটাকে যে জয়েন করছে দেন দিয়ে, সেই দেনটি কিন্তু এখানে হবে না, এই জয়নিংটা হবে কি দিয়ে, when দিয়ে, অর্থাৎ দেনটি কেটে যাবে। মনে রাখবে, মাথার মধ্যে শুধু রাখবেন যে কিভাবে মনে রাখবো, স্কেয়ারসলি আছে, আমি কি বলেছি, হার্ডলি স্কেয়ারসলি যদি থাকে সেন্টেন্সের শুরুতে, তাহলে দেন কিন্তু হবে না। দেখুন দুটো, দেখুন এই একটা সেন্টেন্স, আবার হি পুলড মি ব্যাক, অর্থাৎ স্কেয়ারসলি ডিড আই মুভ, হি পুলড মি, অর্থাৎ অবজেক্ট এখানে লাস্টে কি আছে, হি পুলড মি ব্যাক, এবং স্কেয়ারসলি ডিড আই মুভ, অর্থাৎ দুটো সেন্টেন্স আছে, সেটাকে জয়েন করেছে কি দিয়ে, দেন দিয়ে, তাহলে এই দেনটি এখানে হবে না, যেটি হবে সেটা হবে when দিয়ে। বোঝা গেল? তাহলে আপনি মনে রাখবেন যখনই স্কেয়ারসলি থাকবে তার মানে আপনি সর্বপ্রথম আপনার নজর পড়বে নিশ্চয়ই দেন বা when দিয়েছে, যদি when দেয় তাহলে ইজ এ নো এরর, যদি দেন দেয় তাহলে দেনটা কেটে when হয়ে যায়, তাহলে সেখানটা হবে এরর। এটুকু মনে রাখবেন। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা 25 নম্বরটি দেখুন, বলেছে আরেকটি ফাইন্ড দ্য এরর দিয়েছে, বলছে দে অ্যাজ ওয়েল অ্যাজ আই অ্যাম টায়ার্ড অফ দিস ওয়ার্ক, অর্থাৎ তারা সাথে আমিও এই কাজটি করে ক্লান্ত, এটা হচ্ছে বাংলাটা। তাহলে এখানে ভুল কোনটা আছে, এখানে যেটি ভুল আছে, এখানে যে আই অ্যাম আছে না, সকলে ভাবে যে দে অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে আই অ্যাম টায়ার্ড, তাহলে ঠিকই তো আছে, আয়ের পরে তো অ্যামই হবে না, এখানেই তো গন্ডগোলটা আছে, এখানে হবে আই আর, এটাই হচ্ছে ব্যতিক্রম। কেন? শুধু এইটুকুর জন্য, তাহলে এখানে ভুল যেটি আছে সেটা হবে বি হবে ইজ দ্য রাইট আনসার। কিন্তু এখানে কেন হলো এই অ্যাজ ওয়েল অ্যাজ, আপনি লিখে নিন, এটি লিখুন, যখন when two subject when two subject are joined by as well as, in addition to, মানে এই কথাগুলো আর কি থাকবে, in addition to, along with, together with যদি থাকে, the verb should be used according to the first subject, it means the number of the verb and noun, pronoun যাই থাকুক is directed by the first subject।
আমি বাংলাতে বলে দিচ্ছি আপনাদের এটি কি বলছে। এখানে ভুল আছে, তাহলে কি বি তে ভুল আছে, এম হবে না, এখানে আর হবে। কারণ কেন? কারণ এখানে কারণটি আমি লিখে দিয়েছি কি, যখন টু সাবজেক্ট, ভালো করে বুঝবেন, যখন দুটো সাবজেক্ট আর জয়েন্ট বাই অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, অ্যালং উইথ, টুগেদার উইথ, উইথ, এই কথাগুলোতে যদি যুক্ত থাকে, দেখুন এখানে দে, দে সাবজেক্ট, আবার আইও কিন্তু সাবজেক্ট, তাহলে দুটো সাবজেক্ট দে অ্যান্ড আই, কি বলেছি টু সাবজেক্ট, দুটো সাবজেক্ট ঠিক আছে, আর জয়েন বাই মানে দুটো জয়েন করা আছে কি দিয়ে, দেখুন অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, অ্যালং উইথ, টুগেদার উইথ, উইথ, তাহলে এখানে জয়েন কি দিয়ে করা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করা আছে। যদি ইন অ্যাডিশন দিয়েও করা থাকতো, যদি অ্যালং উইথও থাকতো, যদি টুগেদার উইথও থাকতো, যদি শুধু উইথও থাকতো, যাই থাকুক এর মধ্যে, যে এই যে 1 2 3 4 5টার মধ্যে যে কোনো একটা যদি থাকে, এই দুটো সাবজেক্ট যদি জয়েন করা থাকে, তাহলে ভার্ব শুড বি ইউজড, এর পরে যে ভার্বটি দেখুন দে অ্যাজ ওয়েল অ্যাজ আই, মানে দুটো সাবজেক্ট তার মাঝখানে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করে, তারপরে দেখুন ভার্ব আছে অ্যাম, তাহলে ভার্বটি ইউজ হবে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট, মানে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটা পরিবর্তন হবে। এটা তো ফার্স্ট সাবজেক্ট, এটা সেকেন্ড সাবজেক্ট, তাহলে দুটো সাবজেক্ট জয়েন করা আছে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে, তাহলে আমি কি হবে, দুটো সাবজেক্ট যদি জয়েন করা থাকে অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যান্ড উইথ, তাহলে কি হবে, এর পরে যে ভার্বটা থাকবে, এরপরে দেখুন দুটো সাবজেক্ট তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করে, তারপরে দেখুন ভার্বটা আছে সেকেন্ড সাবজেক্টের পরে, সেকেন্ড সাবজেক্টের পরে কিন্তু ভার্বটা আছে, তাহলে এই ভার্বটা চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী। যেহেতু দে, দে কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার যেহেতু, তাই জন্য কি বসলো, থার্ড পার্সন প্লুরাল নাম্বারে কি হয় আর, তাহলে ওই জন্য আরটি বসলো। কি বললাম বোঝা গেল? এবার যাই থাকুক, যদি এবার কি বলেছে দেখুন, ইট মিনস দ্য নাম্বার অফ ভার্ব এন্ড নাউন, প্রোনাউন, যাই থাকুক, এখানে নাউন যদি এখানে এরকম ভার্ব না দিয়ে নাউন দিত, যদি প্রোনাউন দিত, যাই থাকতো এখানে কিন্তু পরিবর্তনটা হতো এই ফার্স্ট সাবজেক্টকে অনুসারে করে, মানে ফার্স্ট সাবজেক্টকে অনুসরণ করেই, সেই অনুযায়ী কিন্তু এখানে আপনার না মানে আপনার থার্ড পার্সন প্লুরাল নাম্বার অনুযায়ী, এখানে দে, দে মানে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাহলে সেই অনুযায়ী কিন্তু এখানে এটা ভার্বটা পরিবর্তন হতো। বোঝা গেল কি বললাম? বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যদি কোনো অসুবিধা থাকে সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। আর ক্লাসগুলি আপনারা খুব ভালো করে দেখবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন, কারণ এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এবং এর যা কোশ্চেন আমি করাচ্ছি এইগুলোর বাইরে সাধারণত কোশ্চেন হয় না, সমস্ত প্যাটার্ন আমি আপনাদের কভার করব। ধন্যবাদ।